আজকে আমরা পড়ব কোনি গল্পের ৮ অধ্যায়। শুরু করছি ৮ নম্বর অধ্যায়। ক্ষিতি সারা সকাল অ্যাপেলোয় অপেক্ষা করেছে। কোনি আজও আসেনি। গত ২ সপ্তাহে এক বেলাও সে কামাই করেনি। ক্ষিতীশ ভয়ে রয়েছে। এই বুঝি কস্টিউম দাবি করে বসে। এখনো সে সমানই বলে যাচ্ছে, হয়নি হয়নি, ইঞ্চিখানেকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি দুটো হাত ঠিক মতো সমানে চলছে না কেন? বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে দেখছি। অর্থাৎ কোনি সে সাঁতারটা অনেকটাই শিখে ফেলেছে, যার জন্য তাকে কস্টিউম কিনে দিতে হবে। আর যাতে করে কিনে দিতে না হয় সেই জন্য বারবার ক্ষিতীশ দেখাতে চাইছে যে হয়নি হয়নি এই কথা বলে। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে যায়। বেলা গড়িয়ে যায়, কমল দিঘির জল জনশূন্য হয়ে আসে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস। ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? এটা হাইলাইট করবে। রেকর্ড করাটা অর্থাৎ সাঁতারে চ্যাম্পিয়ন হওয়া বা কোনো স্থান অধিকার করা। রেকর্ড করা মানে একটা রেকর্ডকে ভেঙে আরেকটা রেকর্ড তৈরি করা, অর্থাৎ প্রথম স্থানে আসা। সেটা সাধারণ সাঁতার দিয়ে হয় না, তাই গঙ্গায় আম কুড়োনো নয়। সেটা ক্ষিতীশ কোনিকে মনে করিয়ে দিচ্ছেন। ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারু, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমে। অর্থাৎ বড় যারা হয় তাদের তাদের কাজেতে আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম এসব কিছুই থাকে। অপেক্ষা করে অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়ল অ্যাপেলোর থেকে। বিষ্ণুধরের বাড়ি পৌঁছালো মিনিট 10-এর মধ্যে। তাকে দেখেই বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যাল চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে। ডাউন দিতে হবে মানে হচ্ছে খাটো দেখাতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেবো না, মানে এত ভালো বক্তৃতা করতে হবে যাতে করে বিনোদ ভরের কোনো হাততালি না কুড়োতে পারে। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু করার দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। কিরকম? বিষ্ণু কৌতূহল দেখালো। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে 3 দিন ধরে ভেবেছি। এখানটা একটু খেয়াল রাখবে। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেবার জন্য গলার স্বর ভারী কি করে তুলল। ভেবে দেখলুম বিনোদ ভর যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোই ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয় আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয় তাহলে পরে বিষ্ণুধরকেও হতে হবে। আছে, বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর। অর্থাৎ বিষ্ণুধরকে দিয়েই বলা করাচ্ছে আসলে অ্যাপেলোর একজন প্রেসিডেন্ট দরকার যার টাকা পয়সা আছে। সেটাই ব্যবস্থা করে দেবার জন্য ক্ষিতীশ এইভাবে বিষ্ণুধরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে এলো। ক্ষিতীশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। সরাসরি অ্যাপেলো বলছে না, জুপিটারের রাইভাল ক্লাব, অর্থাৎ তার বিরুদ্ধে যে আছে সেটা তো অ্যাপেলো, এটা হাইলাইট করবে। কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। অর্থাৎ ওই ক্লাবের
প্রেসিডেন্ট হতে গেলে 7,000 টাকা দিয়ে ঢুকতে হবে। 7,000 মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে। অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপেলোয় ঢোকাবার জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কমসম করা যায় না? কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে, মানে 5,000 টাকা অফার পেয়েই গেছে। বিনোদ ভর এমএলএ, মন্ত্রী হবারও চান্স খুব, ওকে তো সবাই রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? তা তো বটে। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যে ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ 7,000ই দেবো, কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো একজন মাইজি দেখা করতে এসেছে। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না, যেন কেউ কাউকে চেনে না। টাকাটা এনেছি, ডাক দেবে এটা, টাকাটা এনেছি। কে বলেছে, কাকে বলেছে, কেন টাকা এনেছে? সেই যে ঘর ভাড়া নেবার কথা বলেছিল, সেই ঘর ভাড়া বিষ্ণুধরের কাছ থেকে লীলাবতী নেবে, তার সেলামি। লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরই বিষ্ণু একা ঘরে ফিরে এলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থায়। কি ব্যাপার, কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার, বিষ্ণুধর বলছে। হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা? বিষ্ণুধর চমকে উঠল। কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী, ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে গেল। ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণুধর আরও তোতলা হয়ে গেল। এখানটা আবার দাগ দেবে। এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতীশ উঠে দাঁড়ালো। চলি, বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রিরে দেখা করবো ওর সঙ্গে। না না, প্লিজ যাবেন না। 1,000-2 টাকা ডোনেশন আর একটা নাইলনের কি বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবই। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। মানে এইটুকুন যদি ক্ষিতীশ না চাল খেলে, তাহলে পরে বউয়ের সেলামির টাকাও বাঁচাতে পারবে না, ওদিকে প্রেসিডেন্টও করতে পারবে না, আর কণিকে নিয়ে যে এগোনোর চিন্তা ভাবনা সেটাও অসুবিধাজনক হয়ে পড়বে। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই, কারণ চারিদিক দিয়ে বিষ্ণুধরের যেন একটা পতন হয়ে যাবে যদি ক্ষিতীশ পাশ থেকে সরে যায়। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। শুধু মাথাটি নেড়ে বলল, আবার টিকমার্ক করবে এবং এটা হাইলাইট করবে, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। কে কোন প্রসঙ্গে কাকে এই কথা বলেছে? কে 1, কোন প্রসঙ্গে 3, কাকে বলেছে 1, মানে 5 নম্বরের একটা কোশ্চেন এখানে। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? ক্ষিতীশ বলছে। বিষ্ণু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করল না, বেরিয়ে আসছে। তখন শুনল বিষ্ণু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেব, লিখে দেব। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, এবং তা করতে হবে কণিরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে?
একটা ব্যাপার এখানে খেয়াল করার, কনির জন্য ক্ষিতীশ কখনো বিষ্ণুধরের কাছে, কখনো লীলাবতীর কাছে কোনো না কোনোভাবে বুদ্ধি দিয়ে সে কনির একটা বন্দোবস্ত করার চেষ্টা করে চলেছে, যাতে করে কনিকে সাঁতারে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে। এটা ছিল ক্ষিতীশের চ্যালেঞ্জ। মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ক্ষিতীশ বলছে তার স্ত্রীকে। ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিল। ক্ষিতীশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের সাধ্য নেই টাকাটা নেবার, এই জায়গাটা দাগ দেবে। এটা তুলে প্রশ্ন আসে, কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে। এই তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখো না একবার বলে, অনেকগুলো টাকা। দেবার সময় গা কটকট করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল, কিন্তু কনিকে যে ওর বাড়িতে খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম। তখন লীলাবতীকে বলছে যে বিষ্ণুধরের বাড়িতে কনির খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম। কনিকে তো লীলাবতী বাড়িতে ঢুকতে দেবে না বা খেতে দেবে না, সেটা জানিয়ে দিয়েছে। তখন এই কথা বলছে স্ত্রীকে। এরপর কি অতগুলো টাকা ফেরত দেবার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে, দাও গামছাটা, চান করে আসি। স্ত্রীকেও ঠিক ওই একভাবে খুব বুদ্ধির সঙ্গে কথা বলে যাচ্ছে ক্ষিতীশ, যাতে করে কনির খাবারের বন্দোবস্ত লীলাবতী করে। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল, এখানে একটু দাগ দেবে। পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্য কি করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাবার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপেলোয় সারা বিকেল অপেক্ষা করলো ক্ষিতীশ। কনি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুলদা? নকুল একটু হকচকিয়ে বলল, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। ঠিক আছে, আমি 2000ই ধরেছি। একটু দাগ দেবে। 2000ই ধরেছি, অর্থাৎ বিষ্ণুধরকে 2000 টাকা দিতে বলেছে, আমরা আগেই দেখেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিন্তু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জে এক গাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়ই। অ্যাপেলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবল, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার, বড্ড ফাঁকিবাজ। কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, সেটা ওর অপমান বোধ। এটাও ইম্পর্টেন্ট। সে দুর্বলতা কি? ছোট প্রশ্ন থাকে, পাঠ প্রশ্ন। ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কনির চলে আসা, আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ী নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে চলে উঠেছিল। বস্তির মধ্যে আলো নেই, দাগ দেবে এই জায়গাটা, আবার এখানটা দাগ দেবে। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়ল ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যে কুপি জ্বলছে। কনির ছোট ভাই দুটো মেঝেয় ঘুমিয়ে, তক্তপোষে সম্ভবত মা শুয়ে। ক্ষিতীশ ডাকলো, কনি। ঘর থেকে নিঃশব্দে কনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর, আর যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না। তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। কনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। কনি স্থিরভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ ক্ষিতীশের পিছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোক গা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে নেগেছ। অর্থাৎ আমরা জানি কনির দাদা, যে চেয়েছিল কনি সার্থক হোক সাঁতারে, সে মারা গেল। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনল।
পিছনে তাকিয়ে বলল, কে মরে গেছে জানো না দেখছি? কাল বিকেল থেকে, এটা ব্র্যাকেট করবে, মুখে রক্ত উঠল ভলকে ভলকে, রাত্রিরেই কাবার দাগ দেবে এখানটা, কিভাবে মারা গেছে দাদা। কনির দাদা গো। ক্ষিতীশ বার দুয়ে কেঁপে উঠল এবং শুনল কনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা এবার আমরা কি খাবো? মানে খাওয়ারই সংস্থান নেই, সেক্ষেত্রে কনির সাঁতার কি করে চলবে। এই অধ্যায় এখানেই শেষ হলো।